বর্ষাকালের সময়, তবে বেশ কয়েকদিন আকাশ প্রখর রোদাচ্ছন্ন থাকার পর আবার ঘন কালো মেঘে ঢেকে গেছে। আর কাল রাত থেকে একটানা মুষলধারে বৃষ্টি পড়ছে, যার কারণে নদীতে জলের স্তরও বেশ কিছুটা বেড়েও গেছে, আর নদী এখন উত্তাল হয়ে উঠেছে। সুমিত্রা, আজ বাইরে বৃষ্টি হচ্ছে, নদীতে ভালোই মাছ হবে। তুমি রমাকে তাড়াতাড়ি ডেকে দাও। আমি একা পারবো না, নদী থেকে মাছ ধরে আবার ওগুলো বাজারে গিয়ে বিক্রি করতে হবে তো। তাই অনেক বেলা হয়ে গেছে, আমি বরং একটু এগিয়ে যাই। তুমি ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও, কেমন? হ্যাঁ, আমি ওকে ডেকে দিচ্ছি। আর শোনো, তুমি একটু সাবধানে মাছ ধরো। কাল রাত থেকে এক টানা বৃষ্টি হচ্ছে, নদী এখন উত্তাল হয়ে আছে, তাই বেশি গভীরে যেও না যেন, কেমন? আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না, আমি বেশি গভীরে যাব না। রমা, এই রমা, এবার ওঠ মা। ভোর হয়ে এসছে, আর ঘুমাস না। তোর বাবা ডেকে গেছে, অতগুলো মাছ নিয়ে ও একা দোকানে যেতে পারবে না। অনেক দেরি হয়ে গেল। তুই তো প্রতিদিন তোর বাবার সাথে যাস মা। আজ তোর কি হয়েছে? শরীরটা কি তোর খারাপ মা? বল। না মা, আমি ঠিক আছি। আজ আমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখনই যাচ্ছি মা। ঝুড়িটা দাও আমাকে। ছোট্ট একটি মেয়ে রমা, তার বয়স এখন 8 বছর। সে ছোট হলেও খুব পরিশ্রমী। সে রোজ সকালে তার বাবার সাথে নদীতে গিয়ে মাছ ধরে, আবার সেগুলো নিয়ে বাজারে গিয়ে তার বাবার সাথে বসে বিক্রিও করে। প্রতিদিনের মতো সে আজও যাবে, তবে আজ রমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কই রে রমা, এসেছিস তুই? দাঁড়া ওখানে, আমি জালটা তুলেই যাচ্ছি তোর কাছে। দেখ শুধু একবার কত মাছ ধরেছি আজ আমি। বাবা, তুমি তো আজ অনেক মাছ ধরেছো। আজ তো তাহলে অনেক টাকার বেচা কেনা হবে। হ্যাঁ রে মা, এই চল চল, আর সময় নষ্ট করিস না, অনেক বেলা হয়ে গেছে। এগুলো নিয়ে তাড়াতাড়ি বাজারে পৌঁছতে হবে। বেশি বেলা হয়ে গেলে আবার সব মাছ বিক্রি হবে না। চল চল। এই নে মা, তোকে আর থাকতে হবে না। এই কটা মাছ নিয়ে তুই বাড়ি ফিরে যা, আর বাড়ি গিয়ে তোর মাকে মাছগুলো রাঁধতে বলিস, কেমন? মা, বাজার থেকে কটা মাছ নিয়ে এসেছি। এই দেখো, বাবা পাঠিয়েছে। এগুলো রান্না করতে বললো তোমাকে। আচ্ছা মা, বেশ, ঠিক আছে। তুই ওখানে রাখ মাছগুলো। আর এক কাজ কর, দুটো মাছ নিয়ে তোর কাকিমার কাছে দিয়ে আয়। কিন্তু মা, কাকিমা তো মাছ নিতে চায় না। আগেরবার গিয়েছিলাম দিতে, আমাকে ফিরিয়ে দিয়েছিল। না রে মা, নেবে নেবে, ঠিক নেবে। তুই তো চিনিস তোর কাকিমাকে, তোর কাকিমা একটু ওরকমই। এবারে যা, এবারে আর ফিরিয়ে দেবে না। দেখিস, ওই দুটো মাছ তোর কাকিমা ঠিক নেবে। আচ্ছা মা, কাকিমা তো সব সময় আমাদের উপর হিংসা করে। তাও তুমি কেন ওদের কথা এত ভাবো? কারণ আত্মীয়দের সঙ্গে সব সময় সম্পর্ক ভালো রাখা উচিত। ওরা যতই খারাপ হোক, বিপদে আপদে ওরাই তো আমাদের পাশে থাকবে রে। এদিকে গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে গরুকে খড় খেতে দিচ্ছে রমার কাকিমা সরমা। তার মুখ জুড়ে থাকে সবসময় একটা ক্রোধাচ্ছন্ন ভাব। তাকে কবে যে একটু হাসতে দেখা গেছে সেটা রমার মনেও পড়ে না। কাকিমা, এই মাছ দুটো ধরো, মা পাঠিয়েছে। আজ বাজার থেকে অনেক মাছ নিয়ে এসেছি বাড়িতে, তাই মা বললো এই দুটো তোমাদেরকে দিয়ে যেতে। আর লালটু তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, দেখবে ও খুব খুশি হবে। এই দুটো ওকে রান্না করে দিও। একটুখানি মেয়ে, এত পাকা পাকা কথা বলিস না তো। ইলিশ মাছ দুটো নিয়ে চলে যা,
ওই মাছ লাগবে না আমাদের, না খেয়ে থাকি তাও ভালো, তবু তোদের দান আমাদের চাই না। কিন্তু কাকিমা, তুমি এটাকে দান ভাবছো কেন? বাবা আজ নদী থেকে অনেক মাছ পেয়েছে, তাই মা এই দুটো মাছ পাঠিয়েছে। আর তোমরা তো আমাদের আপনজন, বলো। হ্যাঁ, আপনজন? কে বললো তোকে এ কথা? শোন রমা, আমরা তোদের কোনো আপনজন নই, এটা তোর মাকে গিয়ে বলে দিস। কাকিমার মুখে কঠোর কথা শুনে রমার মনটা বড় খারাপ হয়ে যায়। সে অনেক ভেবেও বুঝে উঠতে পারে না তার কাকিমার কি ক্ষতি করেছে তারা, তার এত রাগ কেন ওদের উপর। প্রতিদিনের মতো আজও রমা বাবার সাথে মাছ বিক্রি করে ঝুড়ি মাথায় বাড়ি ফিরছে। হঠাৎ একটি লোক পিছন থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক চংমং করে তাকাতে লাগে। রমা হাঁটতে হাঁটতে থতমত খেয়ে দাঁড়িয়ে লোকটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ লোকটি লাফিয়ে বিদ্যুৎ গতিতে পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এবার লোকটি ঝোপের আড়াল থেকে মুখ বাড়িয়ে তাকে বলে, মা, দুজন লোক আমারে খুঁজছে, তোমার এসে জিজ্ঞেস করলে তুমি বলবে কাউকে দেখোনি, কেমন? কিন্তু তুমি কে? ওরা তোমাকে খুঁজছে কেন? বলবো মা, সব বলবো তোমারে। এখন দয়া করে যেটা বলছি কর মা, না হলে ওরা আমার পিটিয়ে মেরে ফেলবে। দুটো লোক পিছন থেকে দৌড়ে এসে রমার কাছে দাঁড়ালো। আরে বেটা, এই দিকেই তো এলো, গেল কোথায়? এই মেয়ে, এই তুই এখান থেকে একজন লোককে দৌড়ে যেতে দেখেছিস? হ্যাঁ, কালো করে রোগা মতো একটা লোক। না, আমি তো এখান থেকে কাউকে যেতে দেখিনি। তুই ঠিক বলছিস? এখান থেকে কাউকে যেতে দেখিসনি? না, আমি অনেকক্ষণ এই রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছি, সত্যি বলছি, আমি কাউকে যেতে দেখিনি। এই চল চল, তাহলে বেটার ছেলে মনে হয় হারান মাঠের রাস্তা দিয়ে পালিয়েছে। এই চল চল, ওইদিকে চল। হ্যাঁ হ্যাঁ, চল। বেটা যাবে কোথায়? আজ ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে ছাড়বো। কাকা, আপনি বেরিয়ে আসুন, ওরা চলে গেছে। আজ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস মা, তাই তোরে আমি মিথ্যে বলবো নি। আসলে আমি একজন চোর রে মা। সংসারে আমার বড় অভাব। আমার একটা ছোট ছেলেও আছে, দুবেলা তাকে খেতে দিতে পারি না, তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে এই চুরি চামারি করি রে মা। কিন্তু চুরি করা তো ভালো নয় কাকা, আপনি তো সুস্থ মানুষ, কোনো কাজ করে তো সৎ পথে ইনকাম করতে পারেন। কে আমারে কাজ দেবে মা? আমি যে মুখ্য সূক্ষ্ম মানুষ, কোনো কাজও জানি না। চাষবাস পারি, একটা জমিও ছিল, কিন্তু স্ত্রীর অসুখের চিকিৎসার জন্য ওই মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়েছিল। পরে সেই টাকা শোধ না করতে পেরে জমিটাও গেল, আর স্ত্রীকেও ভাসাতে পারলাম না। তুমি দুঃখ করো না, তোমাকে আর চুরি করতে হবে না। আমার বাবার মাছের দোকান আছে বাজারে, আমি বাবাকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব, কেমন? এখন আমি আসছি, কাল ভোরে তুমি নদীর ধারে চলে আসবে, কিন্তু বাবা আর আমি ওখানেই থাকবো। ছোট্ট রমার কথায় লোকটি হতভম্ব হয়ে গেল। সে যে কি বলবে কিছুই বুঝে উঠতে পারল না, শুধু পাথরের মতো দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। ও শর্মা, কোথায় গেলে গো? কিছু খেতে দাও আমাকে, খুব খিদে পেয়েছে যে। এত বেলা হয়ে গেল, আজ আর মাঠে যাব না, বাইরে জোরে বৃষ্টিও আরম্ভ হয়েছে। তোমাকে আর খেতে হবে না, নাও নাও বাজারের থলিটা ধরো দেখি। আজ বাজারে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে এসো। আমি আজ সর্ষে ইলিশ রাঁধবো। লালটুটা সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছ নিয়ে আসতে হবে? কিন্তু বাজারের অবস্থা যে খুব খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন তো মাছের দামও খুব চড়া হবে। সস্তায় কোনো মাছ পাওয়া যাবে কি এই সময়? আর তোমাদের যখন এতই ইলিশ মাছ লাগবে, তা রমা যখন মাছটা নিয়ে এসেছিল ওকে ফিরিয়ে দিলে কেন? চুপ করো তো, ফিরিয়ে দিলে কেন? ওদের দান আমাদের লাগবে না। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বাজারে যাও। আর হ্যাঁ, তোমার দাদার কাছ থেকে কোনো মাছ নেবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিছুক্ষণ পর নবীন বাজারে গিয়ে সব দোকানে খুঁজেও কোনো দোকানেই কমে মাছ পেল না। সেদিন বৃষ্টির জন্য ইলিশ মাছের দাম অন্য দিনের চেয়ে বেশি ছিল, তাই নবীন সস্তায় কোনো মাছ না পেয়ে শেষে মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছিল। পাশেই ছিল তার দাদা যতীনের দোকান। এই নবীন, শোন ভাই, এখানে আয়। আমার কাছে এখান থেকে কয়েকটা ইলিশ মাছ নিয়ে যা। আজ এই বৃষ্টিতে আমার মাছ তেমন বিক্রি হয়নি।
তাই তোর যে কটা ইচ্ছা নিয়ে যা, দাম দিতে হবে না। কি রে দাঁড়িয়ে রইলি যে, আর নিয়ে যা। দেখো দাদা, তোমার মাছ আমার লাগবে না, তুমি আমাদের ভিক্ষা দিতে এসো না, তোমার দয়া ভিক্ষা আমার চাই না। একদিন মাছ না খেলে কেউ মারা যাবে না। এই বলে নবীন রেগে মেগে সেখান থেকে চলে গেল। যতীন হতভম্ব হয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। পরের দিন ভোরে যতীন আর রমা আবার বেরিয়ে পড়েছে জাল নিয়ে, ঝুড়ি নিয়ে নদীতে মাছ ধরতে। পৌঁছে তারা দেখে একটা লোক নদীর ধারেই বসে আছে। রমা আগের দিন তার বাবাকে সব কথা বলেছিল, তাই রমা তার বাবার দিকে তাকিয়ে মাথা নাড়তেই যতীন বুঝতে পারে এই সেই লোকটি। ও ভাই, তুমি এসেছো দেখছি। আমার মেয়ে তোমার কথা কাল বলেছে সব আমাকে। তা তুমি পারবে তো আমার সাথে প্রতিদিন এই নদী থেকে মাছ ধরে আবার বাজারে গিয়ে বিক্রি করতে? তোমার কোনো অসুবিধা হবে না তো? না দাদা, আমার কোনো অসুবিধা হবে না, আমি এই কাজ খুব ভালোই করতে পারবো। আপনি আমাকে একবার ভরসা করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনার কোনো অভিযোগের সুযোগ রাখবো না। আচ্ছা আচ্ছা, বেশ। তা তোমার নাম কি সেটাই তো জানা হলো না। দাদা, আমার নাম নিতাই। তাহলে নিতাই, আজ থেকেই তুমি আমাদের সঙ্গে কাজে লেগে পড়ো। দাদা, আপনি সত্যি বলছেন? আমি একটা সোর্স এনেও আপনি আমার উপর ভরসা করে কাজ দিলেন? শোনো নিতাই, মানুষ কখনো ইচ্ছে করে খারাপ কাজ করে না, পরিস্থিতি তাকে করতে বাধ্য করে। তোমার সাথেও তাই হয়েছে। আমি আপনার এই উপকারের মর্যাদা রাখবো, আমি কথা দিলাম আমি আর কখনো খারাপ কাজ করব না। এরপর থেকে নিতাই সৎভাবে যতীন আর রমার সাথে রোজ নদীতে মাছ ধরতো আর বাজারে গিয়ে বিক্রি করত। আর এর বিনিময়ে যতীন প্রতিদিন তাকে কিছু টাকা আর সাথে মাছও দিত। এনে নিতাই, এই মাছটা তোর ছেলের জন্য নিয়ে যা, আর ওকে গিয়ে ভালো করে রান্না করে দিস। আর একদিন খোকনকে আমাদের বাড়ি নিয়ে আসিস, তোর বৌদি ওকে সর্ষে ইলিশ বানিয়ে খাওয়াবে বলেছে। আচ্ছা যতীন দা, আমি খোকনকে কালই নিয়ে আসবো। যতীন দা, আপনি বৌদি এই কয়েকদিনের মধ্যে আমাদের যেভাবে আপন করে নিয়েছেন, জানো আমরা আপনাদের কতকালের সেনা। জানি না তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব। অত ভাবিস না, তুই খোকন এখন আমাদের পরিবারেরই অংশ। যা এখন বাড়ি যা, সন্ধে হয়ে এলো, খোকন তোর জন্য পথে বসে আছে। কিন্তু একজন আর এসব কিছু মোটেই সহ্য হচ্ছিল না। দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে রমার কাকা নবীন সব শুনছিল। মনে মনে তার রাগ আর হিংসা একসাথে মিশে গিয়ে অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলছিল। ঘরের মধ্যে নিতাইয়ের ছেলে খোকন একা বসে তার বাবার জন্য অপেক্ষা করছিল। সকাল থেকেই কিছুই খাওয়া হয়নি তার। বাবা যদি সঙ্গে করে কিছু নিয়ে আসে তাহলে সে খেতে পাবে, সেই আশায় পথ চেয়ে বসে আছে সে। নিতাই ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরল। ফিরতে তার সন্ধে হয়ে গেছে। নিতাই ঘরের মধ্যে আসতে খোকন তাকে দেখে চমকে উঠে জিজ্ঞেস করে, এ কি বাবা, তুমি ইলিশ মাছ এনেছো? হ্যাঁ বাবা, তুই তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসিস, তাই এইটা নিয়ে এলুম। আজ এইটা ভেজে দুজনে মিলে পেট ভরে খাবো। এবার থেকে তোকে আর না খেয়ে থাকতে হবে না। তাহলে আজ আমি 3 পিস মাছ খাবো। আচ্ছা বাবা, কতদিন হলো আমরা মাছ খাইনি বলো? দুঃখ করিস না খোকন, এবার থেকে আমি রোজ তোর জন্য মাছ নিয়ে আসবো। এবার থেকে তুই রোজ মাছ দিয়ে ভাত খাবি। বাবা, তুমি কি এটা চুরি করে এনেছো? না রে বাবা, না, চুরি করিনি। আমি যে দাদার সাথে মাছ বিক্রি করি, তিনি খুব বড় মনের মানুষ। তিনি এইটা খেতে দিয়েছেন তোকে। অনেকদিন পর একটা ভালো কাজ পেয়েছি। এই কাজ করে যা পাবো, আমাদের দুবেলা দুমুঠো ভাতের কষ্ট আর হবে না রে বাবা। হ্যাঁ বাবা, সত্যি বলছো? আচ্ছা বাবা, তুমি আর কখনো চুরি করবে না তো? তোমায় নিয়ে লোকে বাজে বাজে কথা বলে, আমার শুনতে খুব খারাপ লাগে। সেই কতদিন আগে মা মারা গেছে, মা চলে যাওয়ার পর তুমিই তো আমার সব কিছু, বলো। নিতাইয়ের চোখে জল চলে এলো। সে চোখ মুছে বলল, আমি কথা দিচ্ছি খোকন, আমি আর কোনোদিন চুরি করবো না। এদিকে নবীন যতটা না উত্তপ্ত ছিল, সরমা তার কথায় তাকে আরো উত্তপ্ত করতে শুরু করলো। দেখছো, তোমার দাদা দিন দিন আরো ধনী হয়ে যাচ্ছে। ওদের মাছের দোকান খুব ভালো চলছে, সংসারে আর কোনো অভাব নেই। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। এদিকে আমরা দুবেলা খেতে পাই না, আর ওরা বেশ আনন্দেই আছে। এসব দেখে আমার মোটেই সহ্য হয় না।
তা কিছু একটা করো, নাকি বসে বসে দেখে যাবে শুধু? এভাবে চললে কিছুদিন পর ওরা আমাদের নখে টিপে মার। কি করি বলো তো? দাদা নদী থেকে রোজ অনেক মাছ পাচ্ছে। আসলে ছোট থেকে ওর মাছের ভাগ্যটা খুব ভালো, কেউ মাছ না পেলেও ও ঠিক পাবে। বসে বসে দাদার প্রশংসা না করে কিছু একটা বুদ্ধি বের করো। তোমাকে তো বলাই বেকার। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? এভাবে দুজনে মিলে যতীনদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করলো। এদিকে নিতাই বিকেলে মাছ বিক্রি করে যতীনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরছিল। এই নিতাই, দাঁড়া। সৌমিত্রা, আজ একটা বড় মাছের অর্ডার পেয়েছি। হ্যাঁ, কে দিয়েছে গো? আরে আমাদের মহাজন মশাই, ওনার ছেলের জন্মদিন, মস্ত আয়োজন করছে, আর তাই আমার কাছে 30 পিস বড় সাইজের ইলিশ মাছের অর্ডার দিয়েছে। যাক, ওপরওয়ালা আস্তে আস্তে আমাদের ভাগ্য ফিরিয়ে দিচ্ছে। একটা সময় ছিল আমরা একবেলা খেতেও পেতাম না। সবই তোমার প্রার্থনার ফল গিন্নি। না গো, আমার জন্য নয়, সবই রমার জন্য। রমা আমাদের জীবনে আসার পর থেকে আমাদের ভাগ্য ফিরে এসেছে। একদম ঠিক বলেছ, রমামা আমাদের লক্ষ্মী। আমি ভাবছি ওকে এবার একটা স্কুলে ভর্তি করে দেবো, বুঝলে? ওকে আর আমার সাথে রোজ ওই মাছ নিয়ে ছোটাছুটি করতে হবে না। হ্যাঁ, আমিও এটা ভাবছিলাম। এতদিন অভাবের কারণে দিতে পারিনি, এবার ওকে স্কুলে ভর্তি করে দাও। ওকে অনেক লেখাপড়া শেখাবো, বড় হয়ে যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। আচ্ছা, সে গেল কোথায় বলো তো? সে তো কুসুমদের বাড়ি গেছে। কুসুমের মা তালের বড়া বানিয়েছে, তাই কুসুম এসে বিকেলে ওকে ডেকে নিয়ে গেছে। দুজন মিলে খাবে, খেলবে, তারপর বাড়ি আসবে। ও আচ্ছা, তা সন্ধে হয়ে এলো তো, এখনো ফিরছে না কেন? এতক্ষণ কি করছে? চিন্তা করো না, এবার চলে আসবে। আমি কুসুমকে অন্ধকার হওয়ার আগে ওকে বাড়ি পাঠিয়ে দিতে বলেছি। এ কি নবীনদা, তুমি এই সন্ধ্যের সময় এখানে? এ কোনো বিপদ হলো নাকি? এ বাড়িতে সব ঠিক আছে তো? ওরে হতচ্ছাড়া, বিপদ আমার নয়, বিপদ এবার তোর হবে। ঠিক সেই সময় রমা কুসুমদের বাড়ি থেকে খেলা করে তালের বড়া খেয়ে মনের আনন্দে বাড়ি ফিরছিল। হঠাৎ সামনে তার কাকা নবীনের গলা শুনতে পেয়ে সে দাঁড়িয়ে পড়ে। দেখে তার কাকার সাথে নিতাই কাকাও দাঁড়িয়ে, দুজনে মিলে কি একটা আলোচনা করছে। রমার সন্দেহ হয়, সে দ্রুত তেঁতুল গাছের আড়ালে সরে যায়। যা বলছি মন দিয়ে শোন, কাল ভোরে আমি নদীর কাছে জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। মাছের ঝাঁকাটা তুই আমাকে ওখানেই দিবি, বুঝলি? কিন্তু মাছের ঝাঁকা আমি তোমাকে দিতে যাবো কেন? যেটা বলছি সেটা করবি, অত প্রশ্ন করিস না। না হলে না হলে কি? কি করবে তুমি? কি করব? না করলে তোর ছেলেকে আর কাল খুঁজে পাবি না। না নবীনদা, না, তুমি আমার ছেলেকে কিছু করো না। ও স্যার আমার আর কেউ নেই। তাহলে যেটা বলছি চুপচাপ সেটা করবি, আর কথাটা যেন কারোর কানে না যায়। কিন্তু নবীনদা, তুমি এমনটা কেন করছো? কাল যদি সব মাছ তোমাকে দিয়ে দিই, তাহলে মহাজন মশাইকে কি দেবো? উনি যে কাল 30 পিস মাছের অর্ডার দিয়েছেন, ওটা না দিতে পারলে তো মহাজন মশাই খেপে গিয়ে যতীনদাকে আর বাজারে দোকান দিতেই দেবে না। আর বাজারে দোকান দিতে না পারলেই যতীনদা যে পথে বসবে। এটাই তো আমি চাই। নবীনের মুখে কথা শুনে নিতাই স্তম্ভিত হয়ে যায়। ভয়ে আর চিন্তায় তার হাত পা কাঁপতে লাগে। আচ্ছা, তুমি ঠাকুরপোকে তোমার সাথে মাছের ব্যবসায় নিয়ে যাও না। ওদের সংসার ঠিক মতন চলছে না, বুঝলে? বিপুলদের দোকান থেকে 2 মাস ধরে বাকি করে বাজার করছে, এখনো একটা টাকাও শোধ করতে পারেনি। কাল পুকুর ঘাটে বিপুলের মা আমাকে বলছিল। আমি আর কি করব বলো? ওকে তো বলেছিলাম আমার সাথে মাছের ব্যবসায় যোগ দিতে। ও কি শুনলো? বলল পড়াশোনা শিখেছি, মাছ বিক্রি করব বলে। এদিকে কাজও করবে না, কোনো সাহায্য করতে চাইলে সেটাও নেবে না। এই তো সেদিন বাজারে ব্যাগ হাতে ঘুরছিল, তা আমি ডেকে বললাম, ভাই আমার কাছে থেকে কটা মাছ নিয়ে যা, আমি দিচ্ছি, তোকে দাম দিতে হবে না। তা মাছ তো নিলই না, উল্টে আমাকে 4টে কথা শুনিয়ে চলে গেল। আমি যতই আপন করতে চাই, ওরা ততই আমাদেরকে পর করে দেয়। কি রে, কি হলো? তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল? বাবা, বাবা, ছোট কাকা, ছোট কাকা। হ্যাঁ, ছোট কাকা, কি হয়েছে বল? আরে তুমি থামো তো, ওকে আগে একটু দম নিতে দাও। বাবা, ছোট কাকা নিতাই কাকাকে ভয় দেখিয়ে কাল সকালে আমাদের
এভাবে রমা গাছের আড়াল থেকে নবীন আর নিতাইয়ের যা যা কথা শুনেছিল সব যতীনকে খুলে বলে। রমার মুখে এসব কথা শুনে সুমিত্রা অবাক হয়ে পাথরের মতো বসে থাকে। এদিকে রাগে যতীনের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। না, এতদিন নবীনকে অনেক ছাড় দিয়েছি, আর নয়। ওর অনেক উপদ্রব, অনেক দোষ এড়িয়ে গেছি, কিন্তু এবার মাত্রা অতিক্রম করেছে ও। ওর একটা ব্যবস্থা এবার করতেই হবে। এই নিতাই গেল কোথায়? সেই কাকভোর থেকে এসে দাঁড়িয়ে আছি। উফ, ঝোপের মধ্যে মশা তো কামড়ে ছিঁড়ে নিল। আরে আসবে, আর একটু দাঁড়াও। আর একটু করে করে তো সকাল হয়ে এলো। একটা কাজ যদি তোমার দ্বারা হয়েছে, নিশ্চয়ই তুমি ওকে কাল ঠিকঠাক বলনি। বলিনি, ভয় দেখিয়েছি, আর যা ভয় দেখিয়েছি ওকে, ও আসতে বাধ্য। আরে নবীনদা তো এখানেই থাকবে বলেছিল, গেল কোথায়? ও, ওই তো দাঁড়িয়ে আছে। এই নাও মাছের ঝাঁকা। এই তো নিতাই মাছ নিয়ে এসে গেছে। কিরে, এত দেরি হলো তোর? আর দেরি? ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন অসৎ কাজ করব না, কিন্তু তোমার কারণে আমার সেই প্রতিজ্ঞা ভাঙতি হলো। নিতাই, মাছের ঝাঁকাটা ওখানে রাখ। আমি রমার মুখে সব শুনেছি, তোর ভয় নেই। এ কি, দাদা, বৌদি, তোমরা? শয়তান, আমি দিনরাত তোর কি করে ভালো হয় সেই চিন্তা করে মরছি, আর তুই কি না আমার সর্বনাশ করতে উন্মত্ত হয়েছিস। আজ তোকে আমি এমন শিক্ষা দেব, জীবনে কোনোদিন আর কারোর ক্ষতি করার কথা তোর মাথায় আসবে না। দাদা, আমাদের ভুল হয়ে গেছে। বৌদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। দিদি, আমারও অনেক ভুল হয়েছে, আমাকেও ক্ষমা করে দাও। তোমরা সব সময় আমাদের ভালো করতে চেয়েছো, কিন্তু হিংসার কারণে আমি কখনো সেটা বুঝতে পারিনি। সব সময় তোমাদের অপমান করেছি, তোমাদের ক্ষতি করতে চেয়েছি। ওগো, তুমি এবারের মতন ওদের ক্ষমা করে দাও। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর তুমি ওদের শাস্তি দিও না, ছেড়ে দাও ওদের। এটাই তো আমি চেয়েছিলাম, নিজেদের ভুল যাতে ওরা নিজেরাই বুঝতে পারে, সেটা স্বীকার করে। আর সেই কারণেই তো এত কিছু। মানে? মানে বাবা, আমি আর নিতাই কাকা মিলে এই পরিকল্পনাটা করেছিলাম। মহাজন মশাই আমাদের কোনো মাছের অর্ডার দেয়নি। মানে এটা তোমাদের সাজানো পরিকল্পনা? হ্যাঁ, আর এসব কিছু শুধু ওদের সোজা পথে নিয়ে আসার জন্য। ওঠো বৌমা, ওঠ নবীন। দেখো, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল বুঝে স্বীকার করে যে, সেই হলো প্রকৃত মানুষের পরিচয়। দাদা, আমরা অন্যায় করেছি, আমাদের মতিভ্রম হয়েছিল। তোমাদের মতো দাদা বৌদি পেয়েও আমরা কখনো তোমাদের সম্মান করিনি। তবে কথা দিচ্ছি, এবার থেকে তোমরা যেমনটাই বলবে আমরা তেমনটাই শুনে চলবো। তাহলে তো তোদেরকে এবার থেকে আমাদের সাথেই থাকতে হবে, তোরা আর আলাদা থাকতে পারবি না। থাকবো দাদা, এবার থেকে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো। আমরা আর আলাদা হব না। আজ থেকে আর কেউ কারো শত্রু নয়, আমরা সবাই এক পরিবার।